The topic here today are provisions of Income Tax Ordinance 1984 in Bangladesh. Tax holidays. This provisions discussed in the last class. Today we will talk about investment allowance. ট্যাক্স প্রভিশনের আন্ডারে গভর্নমেন্ট বিভিন্ন সময় ইনভেস্টমেন্ট অ্যালাউন্স দিয়ে থাকে এবং বছরে কখনো কখনো সবসময়ই থাকে ইনভেস্টমেন্ট অ্যালাউন্সের ফ্যাসিলিটিস ইনভেস্টমেন্টে উৎসাহিত করার জন্য। এটা কিছু কিছু ইন্ডাস্ট্রিতে দেওয়া হয়ে থাকে, যেমন ফিশারিজ বোট, প্যাসেঞ্জার বোট, নিউ মেশিনারি স্থাপনের জন্য এইসব ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। আবার কখনো দেওয়া হয়ে থাকে ইপিজেড এরিয়া, তারপর এনআরবি নির্ধারিত এরিয়ায় ইন্ডাস্ট্রি স্থাপনের জন্য ইনভেস্টমেন্ট অ্যালাউন্স দেওয়া হয়ে থাকে। এটা হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যালাউন্স, যেটা ইনভেস্টরকে নতুন নতুন ইনভেস্টমেন্টে উৎসাহিত করে। যেমন আপনি মনে করেন কোনো একটা স্পেসিফিক এনআরবি এরিয়ায় কোনো ইন্ডাস্ট্রি স্থাপন করবেন, আপনার টোটাল যে ইনভেস্টমেন্ট হবে তার 25% গভর্নমেন্ট আপনাকে অ্যালাউন্স হিসেবে প্রদান করবে, যদিও আপনাকে পরবর্তীতে পে করতে হবে। দিস উইল বি ইয়োর অ্যালাউন্স অ্যান্ড অন কাইন্ড অফ লোন। আর লোন যখন আপনি পাবেন তখন আপনাকে লোন থাকাকালীন সময়ে আপনাকে ট্যাক্স দিতে হয় না, নর্মালি এই সিচুয়েশনটা থাকে। এটা ইনভেস্টরকে নতুন করে ইনভেস্টমেন্টে উৎসাহিত করে, নতুন নতুন ইনভেস্টমেন্টে। দ্যাট মিনস দ্যাট পুরাতন ইনভেস্টমেন্ট যখন এক সময় বিদ্যমান আছে, নতুন ইন্ডাস্ট্রি কেউ যদি আবার নতুন করে এস্টাবলিশ করে অথবা এক্সপ্যান্ড করে, তখন সে আবার নতুন করে 20% ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটিস পাবে। আবার এনআরবি স্পেসিফাইড এরিয়া আছে, সেখানে 25% টোটাল ইনভেস্টমেন্টের অ্যালাউন্স পাবে। তার মানে হচ্ছে আপনি যদি নর্মাল কোনো এরিয়ায় আপনার স্পেসিফিক ইনস্ট্রুমেন্ট আর মেশিনারি ক্রয় করে থাকেন ইন্ডাস্ট্রি স্থাপনের জন্য, সেক্ষেত্রে 20%। আর যদি নির্দিষ্ট এরিয়া এনআরবি নির্ধারিত সেখানে এস্টাবলিশ করেন, দেন ইউ উইল গেট 25% ইনভেস্টমেন্ট অ্যালাউন্স। নাফিস, রাস্তায় হাঁটেন কেন? দেন অ্যাক্সিলারেটেড ডিপ্রিসিয়েশন। এখানে কথা হচ্ছে আপনি যখন কোনো মেশিনারি স্থাপন ক্রয় করবেন, আমরা সব সময় জানি কোনো যন্ত্রাংশ ক্রয় করা হলে তার ডিপ্রিসিয়েশন হয়ে থাকে ইউজ করার কারণে। কিন্তু এক্ষেত্রে যদি নির্দিষ্ট কোনো যন্ত্রপাতি বা মেশিনারি ক্রয় করা হয়ে থাকে, সেক্ষেত্রে গভর্নমেন্ট আপনাকে ফার্স্ট ইয়ার ইনভেস্টমেন্টের উপরে ফার্স্ট ইয়ারেই আপনি 100% ডিপ্রিসিয়েশন ধার্য করতে পারবেন। ডিপ্রিসিয়েশন ধার্য করলে আপনার ওই বছর ট্যাক্স রিবেটটা পাবেন ডিপ্রিসিয়েশনের উপরে, সেটাকে আপনি অবচয় সঞ্চিতি হিসেবে দেখাতে পারবেন। এটা অবশ্যই নির্দিষ্ট এলাকায় হতে হবে, আর নির্দিষ্ট এলাকার বাহিরে হলে তখন আপনাকে ইনভেস্টমেন্টের উপরে স্পেসিফিক প্রোডাক্ট মেশিনারির জন্য 80% ফার্স্ট ইয়ারে ইনভেস্টমেন্ট অ্যালাউন্স, and second year you will get 20% in depreciation, accelerated depreciation allowance. এটা হচ্ছে আপনার সেকেন্ড ইয়ারে। সো ইনভেস্টমেন্ট অ্যালাউন্স হচ্ছে আপনাকে ইনভেস্টমেন্টে উৎসাহিত করার জন্য আপনাকে ইনভেস্টমেন্ট অ্যালাউন্স দেওয়া হচ্ছে। টোটাল 100 টাকা ইনভেস্ট করলে আপনাকে 25 টাকা দেওয়া হচ্ছে নির্দিষ্ট এরিয়ায়, নির্দিষ্ট এরিয়ার বাইরে 20 টাকা গভর্নমেন্ট দিচ্ছে। আর এক্সিলারেটেড ডিপ্রিসিয়েশন হচ্ছে আপনি মেশিনারি যখন ক্রয় করেছেন, আপনি অবচয় হিসেবে নির্দিষ্ট এরিয়ায় স্থাপন করলে নির্দিষ্ট মেশিনারির জন্য 100% ডিপ্রিসিয়েশন আপনি অ্যালাউন্স পাবেন। আর যদি নির্দিষ্ট এরিয়ার বাইরে হয়, সেক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট মেশিনারির জন্য ফার্স্ট ইয়ারে 80% আর সেকেন্ড ইয়ারে আপনাকে 20% অ্যালাউন্স দেবে গভর্নমেন্ট। পরে যদি ইট ইজ পেয়াবল, কিন্তু আপনাকে এই ফ্যাসিলিটিস দিয়ে থাকবে। নাম্বার 4 ইজ ট্যাক্স ইনসেন্টিভস ফর স্মল অ্যান্ড কুটিজ ইন্ডাস্ট্রিজ। এটা আমরা সবাই জানি, স্মল অ্যান্ড কুটিজ ইন্ডাস্ট্রিজ দেশের উন্নয়নের জন্য অপরিহার্য। এটা প্রত্যেকটা দেশেই বলা হয় যে একটা দেশের ইকোনমি উন্নয়নে বিগ ইন্ডাস্ট্রি যতটা কন্ট্রিবিউট করে, তার চেয়ে স্মল অ্যান্ড কুটিজ ইন্ডাস্ট্রি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ট্যাক্স ইনসেন্টিভ প্রদান করা হয়ে থাকে যখন
কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান স্মল এবং কুটির ইন্ডাস্ট্রি স্থাপন করে, সেক্ষেত্রে যে ইনকামটা হয়ে থাকে, দ্যাট মিনস আপনি ইনকাম করেছেন, এই ইনকামের উপরে একটা ট্যাক্স ইনসেন্টিভ প্রদান করা থাকে স্পেসিফিক হারে। এটা ইয়ার বাই ইয়ার মডিফাই হতে পারে। যেমন মনে করুন আপনি একটা স্মল ইন্ডাস্ট্রি স্থাপন করেছেন, সেক্ষেত্রে সেখান থেকে আপনার 50 লক্ষ টাকা ইনকাম হয়েছে, ফর এক্সাম্পল ইয়ারলি ইনকাম 50 লক্ষ টাকা হয়েছে। সেখান থেকে আপনাকে গভর্নমেন্ট একটা ট্যাক্স রুলস অনুযায়ী, দ্যাট মিনস প্রত্যেক বছর এটা আপডেট হয়ে থাকে, ট্যাক্স রুলস অনুযায়ী আপনাকে 20% অ্যালাউন্স দিতে, আপনাকে ট্যাক্স দিতে হবে না, বিকজ ইউ আর established, you are the entrepreneur in establishing small or any cottage industries. এটা হচ্ছে ট্যাক্স ইনসেন্টিভ। ট্যাক্স ইনসেন্টিভস ফর এনকারেজিং সেভিং, এটা গত ক্লাসেও আমরা ডিসকাস করেছিলাম সেভিংস কিভাবে আপনাকে ট্যাক্স ইনসেন্টিভ প্রদান করে। দ্যাট মিনস আপনার 5,000 টাকা ট্যাক্স হলো, কিন্তু সেক্ষেত্রে দেখা গেল আপনার 10,000 টাকা ইনভেস্টমেন্ট রয়েছে, সেক্ষেত্রে সেই 10,000 টাকার উপর 15% আপনি অ্যালাউন্স নেন, সেটা সেই অ্যালাউন্সটা ট্যাক্স থেকেই বাদ যাবে। এটা হচ্ছে ট্যাক্স ইনসেন্টিভস ফর এনকারেজিং সেভিংস। দেন হচ্ছে ট্যাক্স এক্সাম্পশন ফর সার্টেন এক্সপেন্ডিচার। যেমন কিছু কিছু এক্সপেন্ডিচার আছে যেটা এনআরবি অথরিটি নির্ধারণ করে দিয়ে থাকে, যেমন মনে করেন সোশ্যাল ওয়েলফেয়ার ফান্ড, দেন আসানিয়া মিশন ক্যান্সার হসপিটাল, দিস আর সাম এক্সাম্পল, এটা আমি বললাম যতদূর আমি জানি। এরকম আরো অনেক প্রতিষ্ঠান আছে যেখানে আপনি ব্যয় করলে গভর্নমেন্ট, কিংবা আপনি মনে করেন যে কোনো ক্রিকেট খেলা, এটা আপনার সিএসআর অ্যাক্টিভিটিস এর ভিতরে চলে যায়। দ্যাট মিনস সিএসআর যখন আপনি ব্যয় করবেন তখন আপনি সার্টেন অ্যামাউন্ট ট্যাক্স এক্সেম্পশন পাবেন। এটা সোশ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রামের জন্য হতে পারে, সোশ্যাল ডেভেলপমেন্টের জন্য হতে পারে। এই টাকাটার উপর কেমন ট্যাক্স দেখানো লাগবে? টাকাটার উপর সিএসআর অ্যাক্টিভিটিস এর জন্য কেমন ট্যাক্স দেওয়া লাগবে? সিএসআর অ্যাক্টিভিটিস আমি আপনাকে আবার বলতেছি, আপনি বলতেছেন সার্টেন এক্সপেন্ডিচার ফর ট্যাক্স এক্সেম্পশন ফর সার্টেন এক্সপেন্ডিচার। সাপোজ মনে করুন আপনি আপনার ইনকামের একটা নির্দিষ্ট অংশ সেভ করেছেন, ঠিক সেভের মতোই আপনি যখন সিএসআর অ্যাক্টিভিটিসে ব্যয় করবেন, লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম 5,000 টাকা আপনার ট্যাক্স হয়েছে, সেক্ষেত্রে আপনি ইনভেস্টমেন্ট করেছেন অথবা সেভিংস করেছেন প্রভিডেন্ট ফান্ডে, সেটা হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট হিসেবে দেখানো হয়েছে। ঠিক একইভাবে ওক্ষেত্রে আপনি প্রভিডেন্ট ফান্ডে কিংবা আপনি কোনো ইন্স্যুরেন্স কোম্পানিতে ইনভেস্ট না করে অথবা সঞ্চয়পত্রে ইনভেস্ট না করে আপনি সরাসরি সেটা এক্সপেন্ডিচার করেছেন। সাপোজ ক্রিকেট খেলায়, মানে ক্রিকেট ট্রফি প্রদানের জন্য আপনি ইনভেস্ট করেছেন, অথবা রোড বিউটিফিকেশনের জন্য এক্সপেন্ডিচার করেছেন, অথবা আহাসানিয়া মিশনে আপনি এক্সপেন্ডিচার করেছেন, অথবা প্রাইম মিনিস্টারের কোনো রিলিফ ফান্ড আছে না, এখানে আপনি ইনভেস্ট করেছেন। সেক্ষেত্রে ওই যে আপনার সাপোজ আমরা একটু এক্সাম্পল দিয়ে তাহলে দেখি, তাহলে আপনার জন্য ইজি হয়ে যাবে। লাস্ট ক্লাস আমরা দেখেছিলাম সাপোজ আপনার টোটাল ইনকামের উপর আপনার ট্যাক্স হচ্ছে, ট্যাক্স ইজ টাকা 5,000। এই যে 5,000 টাকা আপনার ট্যাক্স, এখন আপনি আবার এক্সপেন্ডিচার ইন ক্রিকেট গেম, ক্রিকেট, আমরা ক্রিকেটকে দেখলাম, এটা যে কোনো কিছু হতে পারে, আহসানিয়া মিশন, প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ড অথবা রোড বিউটিফিকেশন, এগুলো যে কোনো হতে পারে। এক্সপেন্ডিচার সাপোজ আপনার টাকা, ফর এক্সাম্পল 20,000 টাকা আপনি খরচ করেছেন। ইন দ্যাট কেস this expenditure will get 15% tax rebate, investment এর মতো। So we will get 3,000 টাকা less from your total tax. That means so we will deduct minus our rebate. Sorry. Rebate হবে 3,000 টাকা. This will be our rebate. So our
total tax will be calculated as tax payable, tax payable হবে তখন আমাদের 2000 টাকা। এটা হচ্ছে আপনাদের প্রভিশন, আপনাকে তখন ইনভেস্টমেন্ট এবং এক্সপেন্ডিচারে উৎসাহিত করে। এক্সপেন্ডিচারের ক্ষেত্রে সমস্যা হচ্ছে আপনি যেটা এক্সপেন্ড করলেন আপনার রিপুটেশন বেড়েছে, বাট ইউ উইল গেট রিবেট ইন পেইং ট্যাক্স। আর ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ইউ উইল গেট মানি হোয়েন the fund will get its maturity situation. এটা হচ্ছে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, যেটা আমরা সেভিং হিসেবে আখ্যায়িত করি, যেমন প্রভিডেন্ট ফান্ড কিংবা আপনি সঞ্চয়পত্রে সেভিং করেন, সেভিং সার্টিফিকেট, সেটাও এক ধরনের ইনভেস্টমেন্ট। এখন এক্সপেন্ডিচার বিষয় কি ক্লিয়ার? আমার কোশ্চেন ছিল এটা যে আমি যে সিএস অ্যাক্টিভিটিস করি, ঠিক আছে, তাহলে আমার যে ধর আমি লাভ করলাম 1000 কোটি টাকা, 500 কোটি টাকা সিএস দেখালাম, তাহলে 500 কোটি টাকা ট্যাক্স দেওয়া লাগবে না? 500 কোটি টাকা আপনি ট্যাক্স রিবেট পাবেন না, ওটার উপর ট্যাক্স তো দিতেই হবে না, এটা তো আপনি বাদই দিবেন। সিএসআর এক্সপেন্ডিচার বাদ দিয়ে আপনার ট্যাক্সেবল ইনকাম হবে। দ্যাট মিনস আপনার সিএসআই যে ক্রিকেট খেলায় 3000 টাকা আপনি খরচ করেছেন, এটা বাদ দিয়েই আপনার টোটাল ট্যাক্সেবল ইনকাম হবে। যেমনটা, তাহলে আমি আরেকটু ক্লারিফাই করে দিই। যেমন ধরুন আপনার টোটাল ইনকাম হচ্ছে সাপোজ 3 লাখ টাকা, এটা হচ্ছে আপনার টোটাল ইনকাম। সেক্ষেত্রে আপনি হাউজিং পেয়েছেন, সেটাও বাদ গেছে। এখন যদি আপনার সিএসআর অ্যাক্টিভিটিসে ব্যয় করেন, এটা হচ্ছে আপনার সাপোজ ফর এক্সাম্পল সিএসআর আপনি ব্যয় করেছেন, এখানে আমরা দেখেছিলাম 2000 টাকা, সরি 20,000 টাকা। এই 20,000 টাকা বাদ দিয়ে আপনার ট্যাক্সেবল ইনকাম নির্ধারিত হবে। এরপর যেটা আসবে সেটা হচ্ছে আপনার ট্যাক্সেবল ইনকাম। ঠিক একইভাবে আপনি যখন ইনভেস্টমেন্টের মাধ্যমে সেভ করবেন, ফর এক্সাম্পল আপনি সেভিং সার্টিফিকেট অথবা আপনি প্রভিডেন্ট ফান্ডে ব্যয় জমা রেখেছেন, সেটাও আপনার ট্যাক্সেবল ইনকাম থেকে মাইনাস হয়ে আপনার ক্যালকুলেট হবে ট্যাক্সের পরিমাণ। সো আমরা যদি এখানে ট্যাক্সেবল ইনকাম ধরি, এটা মাইনাস করলে যেটা আসবে 2,80,000 is your taxable income is 2,80,000। এটা হচ্ছে আপনার ট্যাক্সেবল ইনকাম, এর উপর ট্যাক্স হবে। এরপর যেটা ট্যাক্স নির্ধারিত হবে সেখান থেকেও এর উপরে 15% আপনি রিবেট করে ট্যাক্স প্রদান করবেন। দ্যাট মিনস ইট উইল প্রোভাইড ইউ টু ফল্ট বেনিফিট। এক হচ্ছে আপনি টোটাল ইনকাম কমাতে পারতেছেন, আপনার হয়তো বা ভবিষ্যৎ সেভিংস হচ্ছে, অথবা আপনার গুডউইল বাড়তেছে। অ্যাট দ্য সেম টাইম ইউ আর প্রোভাইডিং ট্যাক্স অ্যাট এ ডিক্রিজিং পোরশন, একটা অংশ আপনাকে বাদ দিতে পারতেছেন। এটা হচ্ছে আপনার সুবিধা। এখন কি ক্লিয়ার? আমি আবার বলতেছি, আপনার সাপোজ এখানে ট্যাক্সেবল ইনকাম, আমি তাহলে পুরো ক্যালকুলেশনটাই করি। আচ্ছা আচ্ছা, না বুঝলে কোনো সমস্যা নেই, যতবার দরকার হয় বলে দেব। আপনার টোটাল ইনকাম, দিস ইজ ইউর টোটাল ইনকাম, not taxable income, total income, it is your total income, and this is your CSR investment expenditure, এটা এক ধরনের expenditure, this is your CSR expenditure in cricket match, যেহেতু আমরা ক্রিকেট খেলার কথা বলতেছি, this is your CSR expenditure in cricket match। এখন গভর্নমেন্ট বলেছে সাপোজ প্রপোর্শনাল ট্যাক্স রেট বিদ্যমান, এটা হতেই পারে, তাহলে প্রপোর্শনাল ট্যাক্স রেট at 20%, so 10%, we will calculate at 10%, so taxable income will be 28,000 টাকা is your taxable income। এখন আপনি এখানে দেওয়ার কথা ছিল আপনার 30,000 টাকা, যখন আপনি সিএসআর এ ইনভেস্ট করেছেন সেটার উপর থেকে আপনি ট্যাক্স রিবেট পেয়েছেন। এখন যখন আবার সিএসআর অ্যাক্টিভিটিস আপনি করলেন, এখন 20,000 টাকার উপরে আপনি আবার এক্সপেন্ডিচার অ্যালাউন্স পাবেন। allowance on
অন আমরা না লিখি, যেটা একটাই যেহেতু আছে সেহেতু একটাই দিই। তাহলে এক্সপেন্ডিচার অ্যালাউন্স সাপোজ আপনার নির্ধারণ করে দিয়েছে গভর্নমেন্ট, যে কোনো ধরনের সিএসআর কিংবা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনি 15% অ্যালাউন্স পাবেন নর্মালি যেটা থাকে। তাহলে 20%, 20,000, then 15%. Your total amount 15% will be, so you will provide 3,000 টাকা will get rebate. আপনার 20,000 টাকা ইনভেস্ট হওয়ার মানে খরচ হওয়ার কারণে আপনি এখানে আপনার 2,000 টাকা কম হচ্ছে ট্যাক্স দিতে, আর এক্ষেত্রে আরো 3,000 টাকা আপনি রিবেট পাচ্ছেন। দ্যাট মিনস আপনাকে টোটাল ট্যাক্স থেকে 5,000 টাকা কম দিতে হবে। যেহেতু এখানে 3,000 টাকা হতো যদি আপনি সিএসআর না করতেন, তাহলে ইউ হ্যাভ টু পে ট্যাক্স রিবেট, আমরা লিখে দিই ট্যাক্স রিবেট অন সিএসআর, সেটা আমাদেরকে মাইনাস করতে হবে 3,000। এটা মাইনাস করলে যেটা আসবে, দিস উইল বি ইয়োর taxable income. So tax to be paid টাকা 25,000। ইনভেস্টমেন্ট অথবা সিএসআর এক্সপেন্ডিচার অথবা আপনার যে কোনো সার্টেন এক্সপেন্ডিচার থাকলে এই ধরনের গভর্নমেন্ট মিশন, হানসানিয়া মিশন, এটা উল্লেখ করা থাকবে আপনার প্রবলেমে, then you will deduct this amount from total income and you also get allowance on expenditure, so you have to pay 25,000 টাকা as tax. একটা যদি আপনাদের এরকম অপশন থাকে, এরকম অনেকগুলো ঝামেলার সম্মুখীন হতে হবে, কিন্তু আপনি রিবেট পাবেন এবং গুডউইল বৃদ্ধি পাবেন। এটা হচ্ছে আপনাদের ট্যাক্স এক্সেমশন ইন সার্টেন এক্সপেন্ডিচার, অথবা এটাকে আপনি বলেন ট্যাক্স এক্সেমশন অন হচ্ছে আপনার কি বলে ওটাকে ইনভেস্টমেন্ট অর সেভিং, then you will have to pay 25,000. এটা হচ্ছে আমাদের টোটাল সিনিয়র। দুইটা ক্ষেত্রে মোর অর লেস সেম। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। এগুলো আপনাদের আবার মন খারাপ করে বললেন না যে আমার আরেকবার বলতে হবে, ওই জন্য আমি আরেকবার বলবো, বুঝলে বলবেন ইয়েস, নইলে না। না স্যার, বুঝা গেছে বুঝা গেছে। আচ্ছা ঠিক আছে স্যার, সেভিংস এর ক্ষেত্রেও কি সেম পুরাটা? হ্যাঁ, সেভিংস এর ক্ষেত্রেও প্রসেস একই রকম, যেটা আপনাকে এখানে পার্সেন্টেজ দেওয়া থাকবে এটা আপনাকে ক্রস করে আপনি ট্যাক্স রিবেটের পেমেন্ট পে করবেন। জি স্যার। বলতে গেলে সেমই তো স্যার, দুইটা প্রসেসটা তো সেম। প্রসেস তো সেম, প্রসেস তো ভিন্ন হওয়ার এখানে সুযোগ নেই, জি নইলে স্যার, আপনাকে কিভাবে রিবেট দিবে। এটা আমরা যখন আবার প্র্যাকটিক্যাল ম্যাথ সলিউশন করব, দেন ইট উইল বি মাচ মোর ক্লিয়ার। ধন্যবাদ স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। দেন আমরা নেক্সট পয়েন্টে আসি, ট্যাক্স এক্সেমশন ফর সার্টেন এক্সপেন্ডিচার। দেন হচ্ছে ট্যাক্স ইনসেন্টিভ ফর ফরেন ইনভেস্টর। যখন ফরেন ইনভেস্টররা ইনভেস্ট করে থাকবে, অনেক ছোট ছোট যদিও লেখা, যখন ফরেন ইনভেস্টররা ইনভেস্ট করবে তাদের ইনভেস্টমেন্টের উপরে ট্যাক্স ইনসেন্টিভ দিয়ে থাকে। ঠিক একইভাবে গভর্নমেন্ট ট্যাক্স ইনসেন্টিভ দিয়ে থাকে। যেমন আপনি মনে করেন রাশিয়ার সিটিজেন, আপনি বাংলাদেশে ইনভেস্ট করেছেন, দেন ইউ উইল গেট এ সার্টেন ইনসেন্টিভ ফর ইউর অন ইউর এক্সপেন্ডিচার। যেমন আপনি পেতে পারেন ট্যাক্স হলিডে বেনিফিট পেতে পারেন, সেটাও এক ধরনের ইনসেন্টিভ। যেমন ধরেন আপনাকে ইনভেস্ট করতে দিল বাংলাদেশে, আপনাকে বলা হলো আপনাকে 2 years ইউ হ্যাভ টু পে নো ট্যাক্স, অথবা আপনাকে বলা হলো আপনি যে ইন্টারেস্ট পাবেন ইনভেস্ট করে, ফর এক্সাম্পল আপনি ব্যাংকে টাকা জমা রেখেছেন ফরেনার, আর ইন্টারেস্টের উপর আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না, অথবা আপনাকে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট আর ফি যেটা পেয়েছেন তার উপরে কোনো ট্যাক্স দিতে হবে, যেহেতু আপনি বাংলাদেশি ইনভেস্ট করেছেন, কোনো কিছু আয় করে ইনভেস্ট করতে হবে। দিস ইজ দ্য কি কন্ডিশন। ইনভেস্টমেন্ট না হলে তো টাকা নিয়ে গেলে তো আপনাকে অবশ্যই ট্যাক্স দিতে হবে। তাহলে আপনি যখন ফরেনার বাংলাদেশে এসে কোনো ইনভেস্ট করবেন, দেন ইউ মে গেট ট্যাক্স হলিডে অ্যাডভান্টেজ, ট্যাক্স exemption on interest, or you may get any other benefit for royalty, আপনি তার আপনার কাজের জন্য যে রয়্যালটি পান অথবা টেকনিক্যাল ফি, these types of benefit you may achieve.
দেন হচ্ছে অ্যালাউন্স ফর সায়েন্টিফিক রিসার্চ। আপনি যখন কোনো বৈজ্ঞানিক গবেষণা করবেন এবং নিউ প্রোডাক্ট এবং টেকনোলজি উদ্ভাবন করবেন ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে, তখন আপনাকে সার্টেন অ্যালাউন্স দেওয়া হবে। যেমন আপনি যে কস্ট করেছেন কোনো সায়েন্টিফিক রিসার্চে, তার উপরে আপনাকে একটা নির্দিষ্ট রিবেট প্রদান করবে। দ্যাট মিনস ক্যালকুলেশন মোরলেস একই রকম, আপনি কস্ট করেছেন, সে কস্টটা বাদ দিয়েই তো আপনি ইনকাম দেখাবেন। দ্যাট মিনস আপনি করোনা ভাইরাস, ফর এক্সাম্পল করোনা ভাইরাস নিয়ে আপনি গবেষণা করেছেন, এটা যদিও মাইক্রোবায়োলজি, ফার্মেসি এবং বায়োকেমিস্ট্রি তারা করে থাকে। আপনি গবেষণা করতেছেন এটা নিয়ে, এর জন্য আপনাকে কিছু ইনস্ট্রুমেন্ট এবং কেমিক্যাল ক্রয় করার প্রয়োজন হয়েছে। সেক্ষেত্রে গভর্নমেন্ট আপনার যে ইনকাম সেখান থেকে আপনি বাদ দিবেন ইনস্ট্রুমেন্টের কস্ট, দেন বাদ দেওয়ার পরে সেখান থেকে আপনি ট্যাক্স নির্ধারণ করেন। এট দ্য সেম টাইম আপনি ওখান থেকে বাদ দিবেন হচ্ছে ট্যাক্স রিবেটের অংশ। 13% হতে পারে, 15% হতে পারে, যেটা গভর্নমেন্ট স্পেসিফাই করে দেবে বিভিন্ন সায়েন্টিফিক রিসার্চ ইনস্ট্রুমেন্টের উপর। দিস ইজ দ্য ট্যাক্স অ্যালাউন্স ফর সায়েন্টিফিক রিসার্চ। দেন হচ্ছে ট্যাক্স ইনসেনটিভ ফর, যদি স্যার আমি স্যার তাহলে স্যার আমি যদি করোনা ভ্যাকসিন নেওয়ার সময় যে টাকাটা খরচ হয়েছে, সাপোজ সেই ভ্যাকসিন মানে যে আমার ট্রায়াল থেকে মানে আমার জিনোম সিকোয়েন্স, তারপরে এই বাকি যে প্রসেস গুলা করতে মানে ট্রায়াল পর্যন্ত, তাহলে কি আমার কোনো পে ট্যাক্স দিতে হবে না এই জিনিসগুলোর উপর? আমি আপনাকে আবার বলি, আপনার তো ট্যাক্স প্রদান করবে আপনার ইনকামের উপরে। এখন আপনার যদি ইনকাম হচ্ছে সাপোজ 1 কোটি টাকা, সেখান থেকে আপনি 50 লক্ষ টাকা আপনি খরচ করেছেন এই যে করোনা ভাইরাসের ভ্যাকসিন উদ্ভাবনের জন্য, সেই 50 লক্ষ টাকা বাদ দিয়েই তো আপনি দেখাবেন আপনার ট্যাক্সেবল ইনকাম, তাই না? নাকি পুরোটাই দেখাবেন? অবশ্যই 50 লক্ষ বাদ দিয়ে দেখাবেন, কারণ ওটা তো আপনার খরচ হয়ে গেছে। এই যে খরচ হলো, সেক্ষেত্রে আপনি 50 লক্ষ টাকার উপর ট্যাক্স দেখিয়েছেন, আবার 50 লক্ষ টাকার উপরে ওই রকম হারে রিবেট পাবেন। সাপোজ মনে করেন 15% অথবা 10% রিবেট পাওয়ার পর যেটা বের হবে সেটা টোটাল ট্যাক্স থেকে আবার ডিডাক্ট হবে। এটাই হচ্ছে অ্যালাউন্স। প্রত্যেকটা ক্ষেত্রে মোরাললেস ক্যালকুলেশন সেম। আমরা যখন মূল ক্যালকুলেশনে আসব তখন দেখবেন আরো ক্লিয়ার। যেমনটা আমরা এখানে বোর্ডে একটু পুরো ব্যাপারটা তো ছাড়ের মতো না স্যার, পুরো অ্যালাউন্স গুলো? হ্যাঁ স্যার, কারণ এটা হচ্ছে উৎসাহিত করা। আপনাকে যদি ছাড় না দেয় তাহলে আপনি কেন সিএসআর করবেন? আপনার তো লস হচ্ছে। আপনার একদিকে হচ্ছে গুডউইল বাড়বে, অন্যদিকে যেটা খরচ করেছেন তার উপর ট্যাক্সও দিবেন না, গুডউইল বাড়ার কারণে আবার এক্সামশনও পাবেন। উৎসাহিত করা, কারণ রোড বিউটিফিকেশন এটা তো আপনার আমার পক্ষে সম্ভব না। যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট তারা করবে, তখন সিএসআর করবে, তারা অ্যালাউন্সও পাবে। এই অ্যালাউন্স পাওয়ার জন্য তারা এই কাজগুলো করবে। এটা হচ্ছে মূল কাহিনী। ট্যাক্স ইনসেনটিভস ফর রেমিটেন্স টু বাংলাদেশ। বাংলাদেশে যখন কেউ একজন রেমিটেন্স পাঠাবে, তাদের কিন্তু কোনো ট্যাক্স দিতে হয়, এটা জানেন? কোনো ট্যাক্স দিতে হয় না। যারা রেমিটেন্সের উপর ট্যাক্স আছে না? কিসের উপরে? রেমিটেন্স পাঠালে না, কোনো ট্যাক্স দিতে হয় না। উল্টা পায়, উল্টা পায়। এখন উল্টা দেয়। মানে আপনি যখন 100 টাকা মনে করেন বাহির থেকে পাঠাবেন, $100 মনে করেন ইউএসএ থেকে বাংলাদেশে $100 পাঠালেন, যেহেতু অর্থ পাচারের সুযোগ আছে এজন্য বাংলাদেশ সরকার করেছে $100 পাঠালে $102 দিচ্ছে, তবু আপনি পাঠান। এতটা সুবিধা দিচ্ছে, ট্যাক্স তো নিচ্ছেই না, উল্টো সুবিধা দিচ্ছে। এখন এই যে করোনা ভাইরাস যখন প্রথম শুরু হয় তখন এই সুবিধাটা ছিল, এখন আছে কিনা জানি না, কিন্তু কোনোদিন আমার জানা মতে কখনো ট্যাক্স নেয় নাই। ইভেন রেভিনিউ স্ট্যাম্পের জন্য 10 টাকার যে খরচ সেটাও তারা বহন করে। এতটা সুবিধা দেয় ফরেন রেমিটেন্সে উৎসাহিত করার জন্য। এটা হচ্ছে ট্যাক্স ইনসেনটিভ। আপনি যখন ফরেনার, ইউ উইল গেট সাচ ট্যাক্স ইনসেনটিভ। সাপোজ আপনার বাংলাদেশেও বিজনেস আছে, বাইরেও আছে, বাইরে থেকে আপনি টাকা পাঠালেন, সেটার উপর ইনসেনটিভ পাবেন, কোনো কিছু দিতে হবে না। দেন হচ্ছে ইনকাম ট্যাক্স পেমেন্ট সাইকেল, নাকি অর্ডিন্যান্স গুলো একটু পড়ে আসি। সহজ সহজ আছে টপিক। স্কোপ অফ ইনকাম ট্যাক্স ল ইন বাংলাদেশ, কি কি ল আছে সেগুলো আমরা একটু দেখি। The Income Tax Ordinance 1984, এটা বাংলাদেশের একদম শুরু থেকেই আছে, অনেকগুলো 3 পড়ে গেছে যদিও। Income Tax Ordinance 1994, Income Tax Rules 1984,
এখানে রুলসে যা বলা আছে ঠিক ওভাবেই থাকবে, এগুলোর কোনো পরিবর্তন করা যাবে না। এই রুলস অনুযায়ী বাংলাদেশে ইনকাম ট্যাক্স পরিচালিত হয়ে থাকে। ইনকাম ট্যাক্স 1994 1 জুলাই বাংলাদেশে প্রবর্তন করা হয়। সে অনুযায়ী আমাদের ট্যাক্স আইন চলতেছে, অর্ডিন্যান্স নীতিমালা চলতেছে, অ্যান্ড রুলস হচ্ছে নিয়মগুলো কি সেটা ট্যাক্স রুল 1994 সেটা ওই একই সময় বলবৎ করা হয় রাষ্ট্রপতির অধ্যাদেশ অনুযায়ী। সেখানে আপনার নিয়ম কানুন সব বলা আছে, যেমন পার্সোনাল ইনকাম, এগ্রিকালচারাল ইনকাম, এবং কখন ট্যাক্স দিতে হবে, এবং পার্সোনাল ইনকামের ক্ষেত্রে কখন, প্রতিষ্ঠানের ইনকামের ক্ষেত্রে কখন, সবকিছু ওখানে স্পেসিফাই করা আছে। যেমন ভ্যালু অ্যাডেড ট্যাক্স কিভাবে দিতে হবে, এভরিথিং ইজ গিভেন দেয়ার। এবং ইনকাম ট্যাক্স রুল এনআরবি প্রবর্তন করেছে, নট প্রেসিডেন্ট। অর্ডিন্যান্স তো নর্মালি প্রেসিডেন্ট প্রবর্তন করে, এছাড়া সম্ভবই নেই। অর্ডিন্যান্স হচ্ছে যখন দেশে কোনো এমন অবস্থা বিদ্যমান করে প্রধানমন্ত্রী অনুপস্থিতিতে, তখন প্রেসিডেন্ট একটা অর্ডার দিয়ে থাকে, সেই অর্ডারটা যখন পার্লামেন্টে পাস হয় সেটাই হচ্ছে অর্ডিন্যান্স। এটাই করা হয়েছে, আর সেটা হচ্ছে 1984, এই জন্য ওটা অর্ডিন্যান্স নামে বিদ্যমান আছে। আর রুলস হচ্ছে বাংলাদেশ রেভিনিউ বোর্ড এটা প্রবর্তন করে, এই জন্য এটা রুলস। আর ফাইন্যান্স অ্যাক্ট তখন হবে যখন বাংলাদেশ গভর্নমেন্ট সংসদে কোনো বিল পাশ করবে এবং সেটা প্রেসিডেন্ট পরবর্তীতে সেটাকে গেজেট আকারে প্রকাশ করবে, এটা হচ্ছে ফাইন্যান্স অ্যাক্ট। এটা পার্লামেন্টের মেম্বারদের সম্মতিতে পরিচালিত হয়ে ফাইন্যান্স অ্যাক্ট পরিচালিত হয়ে থাকে, এবং ট্যাক্সের ক্ষেত্রে এটা প্রযোজ্য। বাংলাদেশে বর্তমানে ফাইন্যান্স অ্যাক্ট, ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স এন্ড ইনকাম ট্যাক্স রুল 1984 দ্বারাই পরিচালিত হয়ে থাকে। দেন হচ্ছে স্ট্যাটুটরি অর্ডিনারি অর্ডার্স, সার্কুলার্স or notification from NRB. NRB বিভিন্ন সময় বিভিন্ন সার্কুলার দিয়ে থাকে, যেমন মনে করেন যে ট্যাক্স হলিডে পালন করা, না ট্যাক্স হলিডে না, ট্যাক্স ইনকাম ট্যাক্স ফেয়ার পালন করা হবে, এটা একটা নোটিফিকেশন দিল, এটা হচ্ছে অর্ডার্স অথবা সার্কুলার, এটা NRB দিয়ে থাকে। যেমন এবছর দেয়নি, গত বছর দিয়েছিল, এরকম মনে করেন যে আবার কোনো এবছর বাড়িয়ে দিয়েছে, এটা একটা নোটিফিকেশন যে 30 নভেম্বর পর্যন্ত দেওয়ার ডেট ছিল, এটা বাড়িয়ে আরো 1 মাস করেছে, সেটা হচ্ছে আপনার নোটিফিকেশন আর সার্কুলার ফ্রম এনআরবি, অন্য কেউ এটা ইস্যু করতে পারে না। দেন হচ্ছে জুডিশিয়াল ডিসিশন, যখন আপনি ট্যাক্স প্রদান করবেন না, দেন এনআরবি অথরিটির রাইট আছে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং এর ইন্টারপ্রিটেশন নেওয়া, যে আপনি কেন ট্যাক্স দেন না অথবা আপনি কেন মিসম্যাচ করেছেন, এটাই হচ্ছে জুডিশিয়াল ডিসিশন। জাস্ট রুলস গুলো বাংলাদেশে কি কি বিদ্যমান আছে, আপনি ট্যাক্স না দিলেও আপনার জন্য আইন আছে, আর প্রতিনিয়ত রুলস করা, সার্কুলার দেওয়া থাকে ট্যাক্স প্রদানের জন্য, এবং প্রতিনিয়ত সার্কুলার গুলো দেখা যায় ইপিজেড এরিয়া, তারপর ইম্পোর্ট এক্সপোর্টে বেশি প্রযোজ্য হয়ে থাকে। কারণ আপনি আমি কয় টাকা ট্যাক্স দিই, ট্যাক্স তো পণ্য আমদানির ক্ষেত্রেই বেশি হয়ে থাকে, যেমন কার আমদানির ক্ষেত্রে 400% ট্যাক্স দেওয়া লাগে, আপনার আমার তো 10%। এর জন্য তো বাংলাদেশে কারের দাম 2 লক্ষ টাকার 1 টাকা, আর বাংলাদেশে এসে 8 লক্ষ টাকা হয়ে যায়। এই হচ্ছে ইস্যু। আর কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট, এগুলো বইয়ে সব দেওয়া আছে, আমি কয়েকটা লিখেছি। স্যালারি বলতে বোঝানো হয় যে কোনো ধরনের আপনার ইনকাম, ফিস ইনকাম হতে পারে, স্যালারি ইনকাম হতে পারে, আপনার ওএস হতে পারে, আর এনি টাইপস অফ কমিশন হতে পারে। যেমন মনে করেন আপনি কনসালটেন্ট, সেক্ষেত্রে আপনার কমিশন দিল, সেটা আপনার স্যালারি আন্ডারে কাউন্ট করতে হবে। এন্ড ট্যাক্স, দ্য অ্যামাউন্ট অফ ট্যাক্স চার্জেস, এটাই হচ্ছে ট্যাক্স। যেমন স্যালারি ইনকাম বা এগ্রিকালচার, তার উপরে একটা নির্দিষ্ট যে পরিমাণ অর্থ দিতে হয়, সেটা হচ্ছে আপনার জন্য ট্যাক্স। আর ট্যাক্স ডে কি কেউ বলতে পারেন? ট্যাক্স ডে একটা আয়কর দিবস হয় যে ওটা? হ্যাঁ, আয়কর দিবস তো বুঝলাম, এক্ষেত্রে আরেকটু হচ্ছে আপনাদেরকে অ্যাড করে দিয়ে হেল্প করি। ট্যাক্স ডে হচ্ছে প্রতি বছর যে ইনকাম ইয়ার হচ্ছে জুলাই থেকে জুন পর্যন্ত, সেই জুলাই থেকে জুন পর্যন্ত হওয়ার পরে নভেম্বরের 30 তারিখের ডেটকে বলা হয় ট্যাক্স ডে ইন বাংলাদেশ। দ্যাট মিনস যে ডেটে স্যালারি পার্সনরা ট্যাক্স প্রদান করবে, স্যালারি পার্সনদের ক্ষেত্রে ট্যাক্স ডে হচ্ছে 13 নভেম্বর। দ্যাট মিনস অন্য সব ক্ষেত্রে তো ভিন্ন, অন্য সব ক্ষেত্রে তো কন্টিনিউয়াসলি ট্যাক্স দিতে হতে থাকে, এটা ইনডাইরেক্টলি নিয়ে নেয়, কিন্তু স্যালারি পার্সনদের ক্ষেত্রে ট্যাক্স ডে হচ্ছে ইনকাম ইয়ার ফলোইং দ্য 13th নভেম্বর
অফ এনি স্পেসিফিক ইয়ার। এটা হচ্ছে আপনার ট্যাক্স ডে। এগ্রিকালচারাল ইনকাম, এগ্রিকালচার রিলেটেড যে ধরনের ইনকাম হয়ে থাকে একটা নির্দিষ্ট অর্থ বছরে, সেটাকেই এগ্রিকালচার। কোনো দেশে কোনো যদি অর্থনৈতিক কার্যাবলী সম্পাদিত হয়ে থাকে, সেটা যদি ট্যাক্স রুলস এবং রেগুলেশন অর্ডিন্যান্সের আন্ডারে এগ্রিকালচার হিসেবে গণ্য করা হয়, সেটাই হচ্ছে এগ্রিকালচার ইনকাম। এসএসসি, এটা তো সহজ জিনিস, যার উপরে ট্যাক্স ধার্য করা হয়, ইনকাম ট্যাক্স গণনা করা হয়, তাকেই বলা হয় এসএসসি। মানে আপনার উপর ইনকাম ট্যাক্স গণনা করা হলে আপনি এসএসসি, আমার উপর গণনা করা হলে আমি এসএসসি। এটা হচ্ছে সাম ইম্পর্টেন্ট কনসেপ্ট। এছাড়া ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস আছে, এমপ্লয়ার, এমপ্লয়ি, অনেক টার্ম আছে, আমি জাস্ট কয়েকটা কভার করে দিলাম। দেন ইনকাম ট্যাক্স পেমেন্ট সাইকেল, কিভাবে আপনি পেমেন্ট করে থাকবেন, আমি একটু গো থ্রু করে যাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। ডিটারমিনেশন অফ ইনকাম অ্যান্ড অ্যাসেসমেন্ট ইয়ার, আপনার নির্দিষ্ট ইনকাম এবং অ্যাসেসমেন্ট ইয়ার নির্ধারণ করতে হবে। অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে আপনি সাপোজ 2000 and July 2020 and June 2021 এই ইনকাম ইয়ার আপনি আয় করেছেন, তাহলে আপনার অ্যাসেসমেন্ট ইয়ার হবে জুন 2021 and July 2021 and June 2022. This is your assessment. ওই ইয়ার এসএসসি করেছি ওই ইয়ারে, আর ইনকাম ইয়ার আমি ওই ইনকাম ইয়ারে নির্দিষ্ট বছরে ইনকাম করেছি, তার জন্য ট্যাক্স এটা। ট্যাক্স মিনস আপনি যদি জুন জুলাই ট্যাক্স দেন, পরবর্তী বছর আপনি ফ্রি আছেন, আপনার উপর কোনো ঝামেলা নেই। এটাই হচ্ছে অ্যাসেসমেন্ট। ডিটারমিনেশন অফ রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, রেসিডেন্ট বলতে বোঝায় আপনি একটা দেশের নাগরিক কিনা। বাংলাদেশের নাগরিক হলে একটা শর্ত, নাগরিক না হলে আর একটা শর্ত। বাংলাদেশের নাগরিক কিনা সেক্ষেত্রে কতগুলো ফ্যাক্টর আছে। রেসিডেন্ট, তাহলে তো আপনি দ্যাট মিনস ফাইন, আপনাকে ট্যাক্স দিতে হবে। নন রেসিডেন্ট, নন রেসিডেন্ট একটা হচ্ছে বাংলাদেশি, আপনি বাংলাদেশেই থাকেন বাট ইউ আর নন রেসিডেন্ট। আর নন রেসিডেন্ট ফরেনার, নন রেসিডেন্ট বাংলাদেশি বেসিক্যালি খুব কম আছে, যা বাংলাদেশে জন্মগ্রহণ করে নাই কিন্তু জন্মসূত্র দ্যাট মিনস মা বাবার কারণে বাংলাদেশে হতে পারে। যেমন লন্ডনে বেশিরভাগ সিলেটের মানুষ থাকে, তারা অনেকেই আছে নন রেসিডেন্ট বাংলাদেশি, বাংলাদেশি কিন্তু বাংলাদেশের নাগরিক না। আবার নন রেসিডেন্ট ফরেনার তো অ্যাভেলেবেল, যারা বিদেশে, তারা বাংলাদেশে থাকে, তারা কখনোই বাংলাদেশের নাগরিকত্ব নিবে না রোহিঙ্গারা ছাড়া, তারা হচ্ছে নন রেসিডেন্ট ফরেনার্স। যখন আপনি নন রেসিডেন্ট হবেন, ইউ হ্যাভ টু পে নো ট্যাক্স। ইন কেস অফ বিইং রেসিডেন্ট অফ বাংলাদেশ, ইউ হ্যাভ টু পে ট্যাক্স। সো আপনার ট্যাক্স বার্ডেন আপনাকে দিতে হবে অনলি ইন কেস অফ রেসিডেন্ট। দেন হচ্ছে আপনাদের ক্লাসিফিকেশন অফ ইনকাম আন্ডার ডিফারেন্ট হেডস। আপনি তো স্যালারি পারসন, আপনার ট্যাক্স দিতে হবে স্যালারির উপরে। স্যালারি ছাড়া যদি অন্য কোনো ইনকাম থাকে, যেমন এগ্রিকালচারাল ইনকাম, বিজনেস প্রফিট, consultancy firm income or commission, these are all will be included under classification of income under different head. যেমন আমি যেটা বললাম, এছাড়া আছে আপনি হাউস রেন্ট থেকে ইনকাম করেছেন, বিজনেস প্রফেশন থেকে আপনি কমিশন বা কনসালটেন্সি ফার্ম থেকে নিয়েছেন, আর দেন হচ্ছে আপনার সিকিউরিটিজ ইনকাম হতে হবে। যেমন আপনি মনে করেন 7 সার্টিফিকেট করেছেন, সেখান থেকে আপনি ইন্টারেস্ট দিতে পারেন, সেটা হচ্ছে আপনার সিকিউরিটিজ ইনকাম। একটা হেডের আন্ডারই আসবে সবকিছু, এরপরে আপনার টোটাল ইনকাম ক্যালকুলেট হবে। এছাড়া আরো অনেক কিছু আছে, যেমন ক্যাপিটাল গেইন, আপনি কোনো মেশিনারি আগে ক্রয় করেছিলেন, এখন তার চেয়ে বেশি দামে বিক্রি করেছেন, অথবা আগে ক্রয় করেছেন, ডিপ্রিসিয়েশন বাদ দেওয়ার পরে যেটা বিক্রি করেছেন সেটা টোটাল ডিপ্রিসিয়েশন বাদ দেওয়ার পরে যে মূল্য থাকে মার্কেট ভ্যালু তার থেকে বেশি, দেন ইউ উইল আর্ন সাম ক্যাপিটাল গেইন। অথবা আপনি কোনো ফার্ম থেকে প্রফিটের একটা শেয়ার নিয়েছেন, সেটাও আপনাকে ইউ হ্যাভ টু ইনক্লুড এভরিথিং আন্ডার ডিফারেন্ট হেড। এটা হচ্ছে আপনার ইনকাম ডিটারমিনেশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, কেন আপনি একটা ইনকাম মানে আপনার টোটাল ইনকাম না, সব ইনকাম মিলে তার উপরেই আপনাকে ট্যাক্স দিতে হবে। দেন হচ্ছে এক্সক্লুশন অফ ইনকাম নট চার্জেবল টু ট্যাক্স। কিছু কিছু ইনকাম আছে যেটা আপনার ইনকাম ট্যাক্স ল অনুযায়ী এক্সেম করতে হবে এবং ইনক্লুড করা যায় না। যেমন ইন্টারেস্ট অন জিরো কুপন বন্ড, এটা এক ধরনের সিকিউরিটিজ। আমরা যখন সিকিউরিটিজ ইনকাম
ট্যাক্স ক্যালকুলেশন করব তখন দেখা যাবে, সেটার উপর আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না। পেনশন, গ্র্যাচুইটি, পেনশনের উপর আপনি অলরেডি ট্যাক্স গভর্নমেন্ট নিয়েই নিয়েছে, এটার উপর আপনি আলাদা করে ট্যাক্স দিতে হবে না। গ্র্যাচুইটির উপর আপনার ট্যাক্স কেটে রাখে, এটার উপরে কোনো ট্যাক্স দিতে হয় না। সো আপনাকে এগুলো আপনার এক্সেম করতে হবে টোটাল ইনকামের হেড থেকে। দ্যাট মিনস আপনার ইনকাম হেডের আন্ডারে আমরা যেগুলো ইনক্লুড করেছিলাম সেটা থাকবে, আর ইনকাম হেডের আন্ডার থেকে এগুলো বাদ যাবে। আপনাদের তো এগুলো সব পরীক্ষা হলে মুখস্থ করতে হবে। বেসিক্যালি এটা আমি পরীক্ষা হলে দিয়ে দেওয়ার পক্ষে, ওদের অনেক কিছু নিয়ে আসতে বলছিলাম, শীট ফটোকপি করে রুলস গুলা সব নিয়ে আসতে বলছিলাম। কারণ এগুলো কেন মুখস্থ করবেন? কারণ আপনি যখন ব্যক্তি লাইফে ট্যাক্স ক্যালকুলেশন করবেন, আপনি তো সব দেখে দেখেই করবেন, রুলস আছে সে অনুযায়ী। এক্সাম হলে আমরা এগুলো শীট নিয়ে যেতে পারবো? হ্যাঁ নেবেন, কেন নেবেন না? নেবেন না কেন? ইভেন ক্যালকুলেটর এবং সূত্র নিয়ে যাওয়ার পক্ষে আমি। কারণ হচ্ছে সূত্র আপনি কেন মুখস্থ করবেন? a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ac প্লাস b স্কোয়ার কেন মুখস্থ করবেন? এটা তো আপনাকে ম্যাথ ক্যালকুলেশনে দেখে দেখে লিখবো স্যার? জি, সূত্র সব দেখে দেখে লিখবো? সূত্র তো দেখেই লেখার নিয়ম, দেখে লেখার নিয়ম না। স্যার ভাবছিলাম মুখস্থ করা লাগবে। না না, এগুলো মুখস্থ করবেন না, এগুলো সব নিয়ে যাবেন। ইভেন কত টাকার আন্ডারে কত টাকা ট্যাক্স দিতে হয় এটাও নিয়ে যাবেন। লাস্ট ইয়ারও আমি এটা করেছিলাম। অনেকে বলছিল এগুলো কেন নিতে দিয়েছেন, নিবে না কেন করবে? আপনার ইনকাম ট্যাক্স যখন নিজেরা ট্যাক্স দেন তখন তো বই খুলেন, তাহলে ওরা কেন করবে না? ওরা কি দোষ করছে? সহজ হিসাব। নিজে যখন ট্যাক্স দিতে যাবেন তখন ট্যাক্স লয়ার কে আছে আর বই দেখেন, তাহলে ওরা কি দোষ করছে? ওরা তো অ্যাপ্লিকেশন করবে, ওরা তো মুখস্থ করবে না। রুলস মুখস্থ করবে কেন? রুলস তো গভর্নমেন্ট নির্ধারণ করে দিয়েছে। ইভেন লয়ার তো রুলস দেখেই সবকিছু করে, তাহলে ওরা কেন করবে? এটা তো লয়ের মতো। যেটা এমার্জেন্সি সেটা হচ্ছে অন্য জিনিস, যেমন আপনাদের যখন মার্কেন্টাইল ল বা বিজনেস ল পড়াবে সেটা তো আপনাদের মুখস্থ করারই বিষয়, কারণ ওটা কিছু বিষয় আছে আপনাকে অবশ্যই জানতে হবে সব সময়, আর কিছু বিষয় আছে এটা আপনি যখন প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করেন। ইনকাম ট্যাক্স ল হচ্ছে আপনার কিভাবে ক্যালকুলেশন করবে সেই রুলস গুলো আপনারা অবশ্যই নেবেন, কিন্তু ট্যাক্স না দিলে কি হবে, দিলে কি হবে, এটা আপনারা জানবেন, এটা তো নিয়ে যেতে পারবেন না। So exclusion of income from not chargeable to tax, এটা হচ্ছে আপনার জিরো কুপন বন্ডস, ফর এক্সাম্পল রয়্যালটি, পেনশন, এই টাইপের ইনকাম গুলো, আর অনেক ইনকাম আছে, এগুলো আপনাকে ইনক্লুড করবেন না। পরীক্ষা কনফিউজ করার জন্য কোয়েশ্চেন গুলো থাকে, জিরো কুপন বন্ড, দেন পেনশন। আমি লাস্ট ইয়ারেও দিয়েছিলাম, অনেকে গুলিয়ে ফেলছিল। আমি যদিও শীট নিতে বলছিলাম, অনেকে মনে করে নিয়ে আসেনি। কিন্তু আপনাদের আগেই বলে রাখি, আপনারা কেউ কারো শীট নিতে পারবেন না, তাহলে গো আউট অফ এক্সাম হল। যদি অ্যান্সার দিতে পারলে দেবেন, নইলে নাই, কেউ কারো শীট নিতে পারবেন না। এটা হচ্ছে ফার্স্ট এন্ড ফরমোস্ট কন্ডিশন, কাগজ টানাটানি হবে না। দেন হচ্ছে কম্পিউটেশন অফ ইনকাম আন্ডার ইজ হেড। আমাদের তো অনেকগুলো হেড আমরা দেখেছি, শুনেছিলাম, যেমন স্যালারি ইনকাম, এগ্রিকালচারাল ইনকাম, দেন ক্যাপিটাল গেইন, ইন্টারেস্ট অন সিকিউরিটিজ। প্রত্যেকটা আলাদা করে আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। যেমন ধরুন এখানে আমরা একটু দেখি, জাস্ট ফর এক্সাম্পল, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি আপনি এখানে সাপোজ অনেকগুলো আছে, সেখান থেকে আপনি দেখবেন ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। এখানে আপনার ইনকাম 50,000 টাকা, অথবা 5 লক্ষ টাকা আমরা দিলাম। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, এটা হচ্ছে একটা হেডিং। ইনকাম ফ্রম স্যালারি, এটা কিন্তু আমি জাস্ট লিখেছি, এখানে অনেক ক্যালকুলেশন থাকে নরমালি। যেমন ফ্ল্যাট যদি আপনি ফাঁকা রাখেন তাহলে আপনার এক কন্ডিশন আছে, ফ্ল্যাট যদি ফাঁকা না থাকে তাহলে এক কন্ডিশন, আপনি যদি নিজের ফ্ল্যাটের নিজে থাকেন তাহলে এক কন্ডিশন, নিজের ফ্ল্যাট যদি ভাড়া দেন তাহলে এক কন্ডিশন, ফ্ল্যাটের 2টা অথবা 2/3 এক অংশ মেবি আপনি নিজে থাকতে পারবেন, সেরকম এক কন্ডিশন আছে। আবার নিচের যে গ্যারেজ অংশ তার জন্য এক কন্ডিশন আছে, অনেক কন্ডিশন আছে। ইনকাম ফ্রম স্যালারি, সাপোজ আপনার বেসিক ইনকাম 3 লক্ষ টাকা, এখানে একটু মাইনাস করি, আর কিছু মাইনাস না করলেও, সেক্ষেত্রে আপনার সেখান থেকে মনে করেন আপনার মাইনাস যাবে ইনভেস্টমেন্ট,
ইন প্রভিডেন্ট ফান্ড পিএফ, সেটা বাদ দিব। মনে করেন আপনার ইনভেস্টমেন্ট ইন প্রভিডেন্ট ফান্ড 50,000 টাকা এবছর। Then you will distribute your income from salary. So 2,50,000 will be your income from salary. এরকম আপনার অনেকগুলো হেডিং থাকবে, এটা জাস্ট এক্সাম্পল। এরকম ক্যালকুলেশন থাকলে ক্যালকুলেশন করতে হবে। ইনকাম ফ্রম এগ্রিকালচার হতে পারে, এগুলো পরবর্তীতে যোগ করে আপনার সাপোজ এই দুইটাই আপনার অপশন আছে, দুইটা বেশি না থাকলে তো আপনি দিবেন, একটা থাকলে একটাই, স্যালারি থাকলে শুধু স্যালারি, হাউস প্রপার্টি থাকলে অনেক শুধু হাউস প্রপার্টি। যেমন আপনি যদি বড় শহরগুলোতে যান তাদের অনেকের ইনকাম শুধু বাসা ভাড়া দেয় আর খায়, আর অন্য কোনো কাজই করে না। এই জন্য বাংলাদেশে অনেক মানুষ হচ্ছে আনপ্রোডাক্টিভ, এরা কোনো কাজই করে না। সো টোটাল ইনকাম হচ্ছে আপনার 7,50,000 টাকা। এটার উপরে আপনার তখন ট্যাক্স দিতে হবে। এখন এই যে আপনার এটার উপর ট্যাক্স ক্যালকুলেট করবেন, সেখান থেকে আপনার আবার এই 50,000 টাকা ট্যাক্স রিবেট পাবেন। এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন অফ টোটাল ইনকাম আন্ডার ডিফারেন্ট হেডস, যেটা বলা হয়েছে এখানে বলা হয়েছে কম্পিউটেশন অফ ইনকাম আন্ডার ইচ হেড। ক্লাবিং অফ ইনকাম অফ স্পাউসেস, মাইনরস এন্ড চাইল্ড। ক্লাবিং এক্ষেত্রে কন্ডিশন আছে। আপনার যখন মাইনর থাকবে কেউ, অথবা আপনার যখন কেউ থাকবে, যেমন মনে করেন মাইনর আছে, চাইল্ড আছে, স্পাউস আছে, দেন দেয়ার ইনকাম should be realized to minimize your burden. যেমন ধরুন আপনি একজন মাইনর, সাপোজ আপনার ইয়ং আছে 18 বছরের নিচে, তাকে বলা হয় মাইনর। তাদের যে ইনকাম রয়েছে সেটাকে আপনি ডাইভার্ট করতে পারবেন না ট্যাক্স ক্যালকুলেশনের ক্ষেত্রে। যেমন আপনার নিজের ইনকাম অথবা আপনার ভাইয়ের ইনকাম, এখন একজন রয়েছে আপনাদের পরিবারের সদস্য মাইনর, তাদেরকে আপনি আপনার ইনকাম ডাইভার্ট করে দিলেন, সেই বিষয়টা আপনি কখনো করতে পারবেন না। সেটাকেই বলা হচ্ছে ক্লাবিং অফ ইনকাম অফ স্পাউসেস, মাইনরস এন্ড চাইল্ড। সেটা আপনি করতে পারবেন না। আপনার ইনকাম আপনার ক্ষেত্রে গ্রহণযোগ্য হতে হবে, অন্য কারো। হ্যাঁ বলেন স্যার। আরেকটু মানে স্যার কি একটু আবার বলতেন স্যার? আমি একটু সহজে বলি। দ্যাট মিন্স আপনার ইনকাম আপনারই, আপনি আপনার ইনকামটা আপনার ওয়াইফের ইনকাম হিসেবেও দেখাতে পারবেন না, আপনার ওয়াইফের ইনকামও আপনার হিসেবে দেখাতে পারবেন। যেমন মনে করেন আপনি তো জব করেন, আপনার ওয়াইফও জব করে, আপনার ওয়াইফের যে জব তাতে তার টোটাল ট্যাক্সেবল ইনকাম মহিলাদের একটু বেশি, মানে কম। দ্যাট মিন্স 3 লাখ টাকা পর্যন্ত তার কোনো ট্যাক্স দিতে হবে না। কিন্তু আপনার ওয়াইফ ইনকাম করে ফর এক্সাম্পল 2,50,000 ইয়ারলি, কিন্তু আপনি ইনকাম করেন, ধরেন যে আপনি ইনকাম করেন 3.5 লক্ষ টাকা। এখন আপনার 50,000 টাকা আপনি কিছুতেই আপনার ওয়াইফের গাড়ি দিয়ে ট্যাক্সটা, আপনার বার্ডেনটা কমিয়ে দিতে পারবেন না। এটাই হচ্ছে ক্লাবিং। দ্যাট মিন্স আপনার ইনকাম আপনার কাছেই থাকবে। এটা হচ্ছে আইনের একটা সমন্বয় সাধন, যে আপনার ইনকাম আপনার কাছেই থাকবে। এখন কি বুঝেছেন? জি স্যার। এটা একদম ইজি। দ্যাট মিন্স আপনার ইনকাম আপনার কাছেই থাকবে, আপনার চিলড্রেনকেও দিতে পারবেন না। আপনার যেমনটা যে কোরআনে বলছিল, বিদাহাজে নবী বলে গেছেন না, পিতা তার কর্মের জন্য পুত্রকে দায়ী করতে পারবে না এবং পুত্র তার কর্মের জন্য পিতাকে দায়ী করবে না। এরকম আপনারটা আপনারই এখন দুনিয়াতেই। আপনি কি করেছেন এটার জন্য আপনার পিতাকেও আপনি দায়ী করবেন না, আর আপনার কর্মের জন্য আপনার পিতাও দায়ী থাকবেন। এই টাইপের সেট আপ অর ক্যারি ফরওয়ার্ড টু লসেস। এক্ষেত্রে প্রভিশনাল, সাপোজ এই ইয়ারে আপনি লস করেছেন এবং ট্যাক্স দিতে পারলেন না, অথবা আপনি এবছরে আপনার ট্যাক্স আসেনি কিন্তু গভর্নমেন্ট আপনার সোর্স থেকে ট্যাক্স কেটে রেখেছে। যেমন যারা গভর্নমেন্ট কিংবা প্রাইভেট জব করে তাদের প্রত্যেকের স্যালারি থেকে একটা নির্দিষ্ট অংশ কেটে নেওয়া হয়। যেমন ধরুন কারো স্যালারি হচ্ছে, স্যালারি অনুযায়ী এখানে আমরা মুছে দিই, এবছর ট্যাক্স তার যেটা এসেছে সেটা হচ্ছে মাইনাস ফিগার, তার ইনভেস্টমেন্ট বেশি হওয়ার কারণে সে
উল্টো গভর্নমেন্টের কাছে 5,000 টাকা পায়, কিন্তু সোর্স থেকে ট্যাক্স ফ্রম সোর্সেস 5,000 টাকা দেওয়া হয়ে গেছে, কিন্তু যেটা দেওয়া হয়ে গেছে সেটা তো আপনি আর ব্যাক পাচ্ছেন না। এই ধরনের সিস্টেম বাংলাদেশে নাই, ওই ইয়ারে ব্যাক পাওয়া যায় না। এখন আপনার দেখানো হচ্ছে আপনি 5,000 টাকা উল্টো পান, কিন্তু আপনি দিয়ে দিয়েছেন 5,000 টাকা লাস্ট ইয়ারে। পরবর্তী যে 5,000 টাকা দিয়েছেন সেটাকে আপনি এখান থেকে মাইনাস করে দিন। লাস্ট ইয়ারে আপনার পরবর্তী বছর সাপোজ আপনার ট্যাক্স আসলো 10,000 টাকা, 10,000 টাকা আপনার ট্যাক্স এসেছে, কিন্তু তখন আপনি এখান থেকে এই যে 5,000 টাকা আপনি মাইনাস করে দেবেন, minus 5,000. That means you have to pay 5,000 টাকা ট্যাক্স this year. আপনার এবছর 10,000 টাকা ট্যাক্স হলে আপনি দিচ্ছেন 5,000, কারণ গত বছর আপনি এক্সট্রা গভর্নমেন্ট আপনার কাছ থেকে 5,000 নিয়েছে, কিন্তু আপনার মাইনাস উল্টো গভর্নমেন্টে আপনাকে দেওয়ার কথা ছিল, রিটার্ন করার কথা ছিল ওই 5,000 টাকা ইনভেস্টমেন্টের কারণে। অথবা না এটা, অথবা আপনি এটাকে মনে করেন যে 10,000 কিংবা সরি, অথবা আপনার এটা হয়তো ব্যবসায় লস হয়েছে, কিন্তু আপনার সেই লসটা সেট আপ করার জন্য আপনাকে মিনিমাম ট্যাক্স দিতে হচ্ছে। এবছর আপনার কাছ থেকে গভর্নমেন্ট ট্যাক্স নিয়ে নিচ্ছে, ফর এক্সাম্পল মিনিমাম ট্যাক্স 5,000 টাকা, ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করেছেন কিন্তু ট্যাক্স আসেনি, তখন পরবর্তী বছরে আপনি তাকে সেট আপ করে দিবেন। এটা হচ্ছে সেট আপ। আর আপনার ব্যক্তিগত হচ্ছে ক্যারি ফরওয়ার্ড, পরবর্তী বছর নিয়ে যাওয়া। কিন্তু আগের বছর যদি আপনি 5,000 পে করেছেন, এবছর আপনি মাইনাস চলে আসে, আগের বছরটা তো সমাধান করা সমন্বয় সম্ভব না, শুধু ফরওয়ার্ডে যাওয়া সম্ভব, মানে ব্যাকওয়ার্ডে যাওয়া কোনো পসিবিলিটি নেই। দেন যে আমাদের টপিক রয়েছে সেটা হচ্ছে কম্পিটিশন অফ গ্রোস টোটাল ইনকাম। আপনার যে গ্রস টোটাল ইনকাম রয়েছে সেটাকে আপনাকে ক্যালকুলেট করে দেখাতে হবে ইনকাম ট্যাক্স স্টেটমেন্টে যে আপনার টোটাল কত ইনকাম হয়েছে গ্রস, ইনক্লুডিং ইউর হাউস রেন্ট, ইনভেস্টমেন্ট, সব কিছু সহ আপনার টোটাল ইনকাম হয়েছে, অ্যান্ড ডিডাকশন ফ্রম গ্রস টোটাল ইনকাম, এবং টোটাল গ্রস যেটা হয়েছে সেখান থেকে কি কি ডিডাক্ট করা হয়েছে। ফর এক্সাম্পল আপনারা দেখেন, সো আপনাদের গ্রস, সাপোজ মনে করেন গ্রস ইনকাম 5 লাখ টাকা ফর এক্সাম্পল। এক্ষেত্রে আপনাদের গভর্নমেন্ট হাউস রেন্ট দিয়েছে, যেমন প্রাইভেট এবং পাবলিক প্রত্যেকটা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের এটা দেওয়া হয়ে থাকে। হাউস রেন্ট 1 লাখ টাকা। দেন হাউস রেন্টের পরে যেটা আসে সেটা হচ্ছে আমরা ধরে দিলাম প্রভিডেন্ট ফান্ড পিএফ 50,000 টাকা। These are two options, no other options are there. In income statement আপনাদেরকে দেখাতে হবে গ্রোস ইনকাম, আপনাকে দেখাতে হবে গ্রোস ইনকাম কত হয়েছে, তারপর হাতে আপনি যেটা পেয়েছেন সেটাও আপনাকে। সো গ্রোস ইনকাম ইজ শোয়িং হিয়ার, আর নেট ইনকাম হবে, এই দুইটা বাদ দেওয়ার পরে। সো গ্রোস ইনকাম পাশাপাশি দুইটা থাকে, নেট ইনকাম 3,50,000. These are your two options in calculation of income tax payment cycle. আপনাকে কম্পিউট করতে হবে গ্রস, এন্ড গ্রস থেকে আপনি যেটা ডিডাক্ট করেছেন সেটাও দেখাতে হবে। কি কি দেখালাম? হাউস রেন্টটা এন্ড পিএফ। আরো অনেক কিছু থাকতে হয়, যেমন মনে করেন প্রভিডেন্ট ফান্ড ছাড়াও সেভিং সার্টিফিকেট অথবা ট্যাক্স ডিডাক্টেড ফ্রম অন এনি আদার সোর্সেস, এটাও আপনি দেখাবেন। দেন ইউ উইল শো কি কি ডিডাক্ট করেছেন সেটা দেখলেন, তারপর আমরা যেটা নিট হয় সেটা দেখাবো, সেটা হচ্ছে টোটাল ইনকাম হচ্ছে সেটা। স্যার নিট ইনকামের উপরে কি তারপর ট্যাক্সটা দিব নাকি স্যার, নাকি গ্রস ইনকামের উপর ট্যাক্স দিব? না, নিটের উপরে দিবেন, গ্রস না। জি স্যার, বুঝছি স্যার। নিটের উপরে দিতে হবে, এটা হচ্ছে আপনার এক্সপেন্ডেবল ইনকাম। দেন হচ্ছে অ্যাপ্লিকেবল রেটস অফ ট্যাক্স অন টোটাল ইনকাম। টোটাল যে ইনকাম হবে তার উপর ট্যাক্স অ্যাপ্লিকেবল বিভিন্ন রেট থাকে, সেটা আমরা পরবর্তীতে দেখব যখন ট্যাক্স ক্যালকুলেশন হবে তখন। যেমন বাংলাদেশে যেটা বিদ্যমান, প্রথম 2,50,000 টাকা পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হবে না। এর পরে যেটা ইনকাম হবে, ফর এক্সাম্পল 4 লক্ষ টাকা পর্যন্ত, এটা বর্তমানে চেঞ্জ হয়েছে। আবার কিছুদিন আমরা যখন ট্যাক্স দিয়েছিলাম পরবর্তীতে আবার চেঞ্জ হয়েছে, লাস্ট ইয়ার এটা ছিল
বর্তমানে 3 লক্ষ টাকা পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হবে না পুরুষদের ক্ষেত্রে। দেন 1 লক্ষ টাকা পর্যন্ত ইউ হ্যাভ টু পে 5% ট্যাক্স। রেস্ট অফ দ্য দেন 3 লাখ টাকা পর্যন্ত আপনার 10% ট্যাক্স দিতে হবে। এরকম অনেকগুলো বার আছে 30% পর্যন্ত। 30%-এর পরে আর ট্যাক্স রেট বাড়ে না। এটা হচ্ছে আপনার রিগ্রেসিভ ট্যাক্স রেট। প্রথমে সিস্টেমেটিক দেন রিগ্রেসিভ, মানে একটা পর্যায়ে যাওয়ার পর আপনার যেহেতু জিরো রয়েছে এই জন্য আপনাকে সিস্টেমেটিক বলা হয়, নাহলে এটা রিগ্রেসিভই হয়ে যেত, রিগ্রেসিভ হয়ে যেত, ডিগ্রেসিভ না। কারণ হচ্ছে আপনার প্রথমে বাড়তে থাকে পরে ফ্ল্যাট হয়ে যায়, এখানে প্রথমে জিরো পরে বাড়তে থাকে পরে ফ্ল্যাট, দ্যাটস ওয়াই ইটস সিস্টেমেটিক বেসিক্যালি। দেন হচ্ছে অ্যাপ্লিকেবল ট্যাক্স রেটের পরে ইউ হ্যাভ টু পে সারচার্জ। সারচার্জ কে বলতে পারেন? সারচার্জ কি? আমি একটু হেল্প করি আপনাদেরকে। কিছু কিছু প্রোডাক্ট আছে, সেই সব প্রোডাক্ট থেকে ইনকাম হলে আপনাকে যে ট্যাক্স রেট প্রদান করতে হয় তার উপর আরো একটু এক্সট্রা ট্যাক্স প্রদান করতে হয়। যেমন টোবাকো প্রোডাক্ট, বিড়ি সিগারেট, এর উপরে আপনার এক্সট্রা কিছু ট্যাক্স প্রদান করতে হয়, সেটাকে বলা হয় সারচার্জ। So surcharge হচ্ছে there are some items on which we have to pay extra taxes. This is called surcharge. For example, tobacco product, bidi cigarette, alcohol, these are term. যদিও alcohol is prohibited in our country. These are everything about applicable tax rate and surcharge. Computation of gross tax liability and surcharge. Gross tax liability হচ্ছে আপনার যে টোটাল ইনকামের উপর যে ট্যাক্স রেটটা ধার্য করবেন, টোটাল ইনকামের পরে ট্যাক্স আসবে, সেটা হচ্ছে আপনার গ্রোস ট্যাক্স। এন্ড হচ্ছে পরবর্তীতে গ্রোস ট্যাক্সের পরে পরবর্তী আরো 1% 2% যেটাই বলা থাকে সেটা আপনি ধার্য করবেন, সেটা হচ্ছে সারচার্জ। এই দুইটা মিলে আপনার পরবর্তীতে ট্যাক্স নির্ধারিত হবে। ডিডাকশন অফ ট্যাক্স ফ্রি ইনকাম অ্যান্ড ইনভেস্টমেন্ট। এখন আপনাকে ট্যাক্স ফ্রি ইনকামটা ডিডাক্ট করতে হবে, যেভাবে আমরা করেছিলাম সেভাবে ডিডাক্ট করে ইনভেস্টমেন্ট অ্যালাউন্স বাদ দিতে হবে আপনার ট্যাক্স রিবেট হিসেবে। এই যে ট্যাক্স রিবেট ডিডাক্টেড অ্যাট, এটা হচ্ছে না, এটা না, সরি, এখান থেকে ট্যাক্স ফ্রি ইনকাম বের করে সেটাও দেখাতে হবে এন্ড ইনভেস্টমেন্টটাও দেখাতে হবে। ট্যাক্স ফ্রি ইনকাম অনেক রকম থাকে, যেমন হাউস রেন্ট। আপনাকে হাউস রেন্ট 1,80,000 টাকা পর্যন্ত গভর্নমেন্ট একটা বছরে অ্যালাউন্স দিয়ে থাকে হাউস রেন্ট, সেটা পর্যন্ত আপনার ট্যাক্স ফ্রি ইনকাম। কিন্তু ইনভেস্টমেন্ট প্রভিডেন্ট ফান্ডে যেটা রেখেছেন সেটা হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট। সেই ইনভেস্টমেন্টের উপর আপনি ইনভেস্টমেন্ট অ্যালাউন্স বের করবেন, ইনভেস্টমেন্ট অ্যালাউন্স বের করে সেখান থেকে আপনি 15% বা 10% যেটা আপনার রিবেট পাবেন সেটা গ্রোস ট্যাক্স লায়াবিলিটিকে বাদ দিবেন। দেন বাদ দেওয়ার পরে আপনার অ্যাডভান্স ট্যাক্স অ্যাডজাস্ট করবেন, অথবা ট্যাক্স যেটা সোর্স থেকে ডিডাক্ট করছে সেটা বাদ দিবেন। তারপর যেটা হবে সেটা হচ্ছে আপনার ট্যাক্স টু বি পেড। তাহলে আমরা একটু এখানে লিখে দেখি, এখানে আসি। এত ফাস্ট কথা বললে আপনারা বুঝবেন না। কি ছিল ওখানে পয়েন্টটা? কম্পিউটেশন অফ গ্রোস ট্যাক্স লায়াবিলিটি অ্যান্ড সারচার্জ। তাহলে আমরা ট্যাক্স লায়াবিলিটি কিভাবে ক্যালকুলেট করি সেটা আমরা একটু আগেই দেখেছি। মনে করেন নিট ইনকামের উপর 10%, এখানে 5,000 টাকা আপনার ট্যাক্স চলে আসছে, প্লাস আপনাকে সারচার্জ অ্যাড করতে হবে। ফর এক্সাম্পল আপনার 50,000 টাকার উপরে 50,000 টাকা আপনার ট্যাক্স এসেছে। এখানে ইউ আর ডুইং সাম বিজনেস ইনভলভড ইন ট্রেডিং টোবাকো, সেক্ষেত্রে আপনাকে 50,000 টাকার উপর আরো 2% দিতে হবে। সেটা 2%-এ কত হয় আমরা ধরে নিই, অন 100 টাকা। এটা হচ্ছে আপনার দেন গ্রোস ট্যাক্স, সেটা হচ্ছে তাহলে সো ট্যাক্স ইজ গ্রোস ট্যাক্স 5,100, সরি। এখান থেকে আপনার ট্যাক্স বাদ যাবে, ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স। যখন আপনাকে স্যালারি দেওয়া হয়, প্রত্যেকটা প্রতিষ্ঠান কিংবা ইনস্টিটিউশন বা কিংবা গভর্নমেন্ট আপনার যেটা স্যালারি দেবে সেখান থেকে কিছু অংশ অলরেডি কেটে রাখবে। ফর এক্সাম্পল আপনার ইয়ারলি কেটে রেখেছে ডিডাক্টেড
source is টাকা, ফর এক্সাম্পল মনে করেন যে 3000 2000, তাহলে tax deducted at source you should deduct it from here. Tax deducted source would be 2000. Then what we will fund, সেখান থেকে আমরা আবার বাদ দিব 2000, বাদ দেওয়ার পরে এটা আগেও করা যায় পরেও করা যায়, দুইটাভাবে করা যায়, যেহেতু করে ফেলেছি আমরা লিখে ফেলি। এখানে ট্যাক্স ডিডাক্টেড সোর্স না লিখে ট্যাক্স রিবেটও দেওয়া যায়, যেটাই দেন একই রেজাল্ট আসবে মোর অর লেস। তাহলে আমাদের অ্যামাউন্ট বিফোর ট্যাক্স রিবেট will be 3100 is your amount. এখন আপনারা মনে করেন যে ইনভেস্টমেন্ট অ্যালাউন্স আছে হচ্ছে 20000, তার উপরে আপনার 15% ট্যাক্স রিবেট পাওয়া যাবে। ইনভেস্টমেন্ট অ্যালাউন্স, ইনভেস্টমেন্ট 20000, তার উপরে আপনি আবার 15% রিবেট পাচ্ছেন। সো your rebate amount is 3000 again. So minus rebate, আমি একটু ফাস্ট করতেছি কারণ যখন ক্যালকুলেশন করব তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। So tax to be paid will be tax to be paid on 100 টাকা. It is our total overall calculation of tax. That means আপনাকে এখান থেকে গ্রোস ট্যাক্স থেকে আপনাকে গ্রোস ট্যাক্সের সাথে সারচার্জ যেটা আসছে 100 টাকা সেটাও অ্যাড করেছি। এখন যদি কেউ টোবাকো বিজনেসের সাথে জড়িত না হয়, বিড়ি সিগারেট জাস্ট স্মোকিং জাতীয়, দেন দিস ক্যালকুলেশন উইল নট কাম। ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স এটা অবশ্যই বাদ দিতে হবে গ্রোস ট্যাক্স থেকে। দেন বিফোর ট্যাক্স রিবেট হচ্ছে আপনার 3100। দেন ট্যাক্স রিবেট আসবে যখন ইনভেস্টমেন্টের উপর আপনি একটা রিবেট পাবেন। সাপোজ ইনভেস্টমেন্ট 20000, তার উপর আপনি 15% রিবেট পেয়েছেন, সেই রিবেটটা আমরা বাদ দিলাম। তারপর আমার ট্যাক্স টু বি পেড অন 100 টাকা। দেন আমাদের যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে আপনার অ্যাডভান্সও বাদ দিলাম, রিবেটও বাদ দিলাম। অবটেনিং ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, এখন ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার আমাকে ট্যাক্স ফর্মে লিখতে হবে এবং রিটার্ন সাবমিট করে দিতে হবে। এই হচ্ছে আপনার ওভারঅল সিস্টেম। রিটার্ন সাবমিটের ক্ষেত্রে আপনার যদি ট্যাক্স গভর্নমেন্ট পায় সেই অংশটা আপনাকে পে করতে হবে, অথবা কোনো কিছু পে করতে হবে না। এটা হচ্ছে ওভারঅল ইনকাম ট্যাক্স পেমেন্ট সাইকেল। পরীক্ষা কিন্তু আসতে পারে অনেক বড় অ্যান্সার, এক প্রশ্নই আপনি মনে করেন যে 4 ঘন্টা পার হয়ে যাবে, কোনো প্রবলেম নাই। আর শর্ট আকারেও কোনো টপিক আসতে পারে। এখন ওভারঅলে কোন পয়েন্টটা আপনাদের একটু কঠিন লেগেছে? যদি লেগে থাকে তাহলে বলবেন, আর যদি না ক্লিয়ার হয়ে থাকে তাহলে তো আর কিছু বলার নেই। এনিওয়ান, এনিথিং? চ্যাপ্টার কি ম্যাথ ওয়াইজ কোশ্চেন করবেন আপনি? না, এখান থেকে কোনো ম্যাথ ওয়াইজ কোশ্চেন হবে। ইনকাম ট্যাক্স পেমেন্ট সাইকেলে আপনাকে বল একটু ক্যালকুলেশন দেখানো লাগতে পারে, না করলেও হবে। আপনারা জাস্ট ক্লারিফাই করবেন কোন স্টেজে কি করতে হবে, আর কোনো কাজ নেই এখানে। এরপরে কিন্তু আমরা ক্যালকুলেশনে চলে যাব। সবাই কি ক্লিয়ার এই চ্যাপ্টারের বিষয়ে? অনেক ফাস্ট করেছি যদিও আজকে ক্লাসটা। স্যার আজকে একটু তাড়াতাড়ি অনেক, আজকে 3টে ক্লাস আরো 2টে নিয়েছি তো এজন্য একটু ফাস্ট করে ফেললাম। আমি ক্লাস শেষ করে দিব যত তাড়াতাড়ি পারি। আপনাদের বন্ধ শেষ হওয়ার আগেই মনে করেন যে আলহামদুলিল্লাহ শেষ হয়ে যাবে, আপনারা ছুটি। এরপর প্রয়োজন হলে আপনাদের ক্লাস আপনারা ডাকবেন, সে অনুযায়ী আসবো, তাহলে নেই। আর আপনাদের অডিটিং থেকে আপনাদের প্রেজেন্টেশন নেব, এখান থেকে নেব না। ট্যাক্সিয়াল প্রেজেন্টেশনে কিছু নেই, অনলাইনে প্রেজেন্টেশন হবে। সো ওই একদিনের জন্য আপনাদের ডাটা কস্ট হবে। যে যতক্ষণ প্রেজেন্টেশন দেবেন ততক্ষণ অনলাইনে মানে ভিডিওটা চালু রাখলেই হবে। That is our overall chapters 2.
আর বাকি যেগুলো আছে সেগুলো আপনারা দেখে নিতে পারেন। বেসিক্যালি এটা ল এর কোর্স, এখন ল যারা পড়ে তারা গো থ্রু করবে এভরিথিং। অ্যান্ড আমাদের এত বেশি কভার